হতভম্ব হয়ে এক মুহূর্ত স্থির থাকার পর এমলিন চারদিকে তাকাতে শুরু করল। তার মনে হচ্ছিল দ্য ওয়ার্ল্ড হয়তো কোথাও লুকিয়ে তাকেই দেখছে, যেন সে আশেপাশের কোনো একজন বিশ্বাসী। এমলিন ট্যারোট ক্লাবে কখনো মেন্টাল টেরর ক্যান্ডেলের কথা উল্লেখ করেনি। বিশপ উট্রাবস্কি সাধারণত অন্যদের সাথে ঝামেলায় জড়াতেন না, তাই তিনি খুব একটা মিস্টিক্যাল আইটেমস ব্যবহার করতেন না। যদি এমলিনকে সাইকোলজিক্যাল সাজেশন দিয়ে বারবার হারভেস্ট চার্চে না পাঠানো হতো আর শার্লক মরিয়ার্টি তাকে আগে থেকে সতর্ক না করতেন, তবে সে বিশপকে জিজ্ঞেস করে মেন্টাল টেরর ক্যান্ডেলের কথা জানতে পারত না। সেই মুহূর্তে এমলিনকে সবাই দ্য ওয়ার্ল্ড বলেই মনে হচ্ছিল। গোলগাল মধ্যবয়স্ক লোকটা হোক কি ধূসর স্কার্ফ পরা বৃদ্ধা অথবা ফ্যাশনেবল সুন্দরী, সবাইকে তার দ্য ওয়ার্ল্ডের মতো কোনো কিছুর অধিকারী বলে মনে হল। না, আমাকে এটা পরিষ্কার হতেই হবে। সে আমার আশেপাশের ব্যাপারে এত সচেতন কেন? মিস্টার ফুলের সামনে থাকার সময়ও আমি কিছু বিষয় চেপে গিয়েছিলাম। এমলিন একরাশ শঙ্কা নিয়ে দাঁড়িয়ে পড়ল এবং পেছনের পাদ্রীদের বিশ্রামকক্ষে চলে গেল। সেখানে নির্জন পরিবেশে সে বলল, সম্মানিত মিস্টার ফুল, আমি সরাসরি দ্য ওয়ার্ল্ডের সাথে কথা বলতে চাই। 10 সেকেন্ডের কম সময়ের মধ্যে এমলিন দেখল একটা গাঢ় লাল আভা যেন জোয়ারের মতো ধেয়ে এলো এবং তাকে গিলে ফেলল। পর মুহূর্তেই সে নিজেকে সেই ধূসর কুয়াশার ওপরে দেখতে পেল। সে সেই বিশাল রাজপ্রাসাদের ভেতরে তার নির্দিষ্ট আসনে বসেছিল। টেবিলের অন্য প্রান্তে অস্পষ্ট চেহারার দ্য ওয়ার্ল্ড তার অপেক্ষায় বসেছিল। আগের চেয়ে এমলিন এখন অনেক বদলে গেছে। সে দ্য ওয়ার্ল্ডের সাথে কথা বলার জন্য কোনো তাড়াহুড়ো করল না। টেবিলের ওপ্রান্তে অবসর ভঙ্গিতে বসে থাকা মিস্টার ফুল কে মাথা নত করে সম্মান জানাল, তারপর তার লক্ষ্যের দিকে তাকাল। তুমি কিভাবে জানলে যে আমি মেন্টাল টেরর ক্যান্ডেল জোগাড় করতে পারব? ক্লাইন মোরেত্তির নিয়ন্ত্রণে দ্য ওয়ার্ল্ড একটা কর্কশ হাসি দিয়ে বলল, আমরা হয়তো আগেও দেখা করেছি। সে আর বেশি কিছু বলল না, শুধু মূল কথাটা বলেই থেমে গেল। এমলিন পরিস্থিতিটা ধরতে পারল কি না সেটা তার দেখার বিষয় ছিল না। ক্লাইন বিশ্বাস করত যে এমলিনের পক্ষে দ্য ওয়ার্ল্ডকে শার্লক মরিয়ার্টির সাথে মেলানো সম্ভব নয়, কারণ তার কাছে প্রয়োজনীয় সূত্র ছিল না। এমলিন একটু ভ্রু কুঁচকাল। তার মনে কিছু সন্দেহের তালিকায় নাম থাকলেও সে নিশ্চিত হতে পারছিল না যে কে এই দ্য ওয়ার্ল্ড। আমাকে বিশ্বাস করো, ট্যারোট ক্লাবের সদস্যদের প্রতি আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। এমলিন অনেকক্ষণ চুপ করে থাকায় দ্য ওয়ার্ল্ড আবারও বলল, হ্যাঁ, এমন একদিন আসবে যখন আমি তোমাকে খুঁজে বের করবই। এমলিন মনে মনে বলল। সে জিজ্ঞেস করল, মেন্টাল টেরর ক্যান্ডেলটা দিয়ে তুমি কি করবে? এমন একটা মিস্টিক্যাল আইটেম ধার নেওয়ার জন্য আমার কাছে একটা জোরালো কারণ থাকা দরকার। ক্লাইন তার কপাল ঘষার ইচ্ছাটা চেপে রাখল এবং দ্য ওয়ার্ল্ডের মাধ্যমে গম্ভীর হয়ে বলল, আমার সাইকোলজিক্যাল সমস্যার চিকিৎসার জন্য। চিকিৎসা সাইকোলজিক্যাল সমস্যা। এমলিন নিজের শরীরটা একটু কুঁচকে ফেলল, আবার সোজা হয়ে বসল। দ্য ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে তার চোখগুলো পরিষ্কার বুঝিয়ে দিচ্ছিল যে সে আসলেই একজন বিপজ্জনক পাগল। মেন্টাল টেরর ক্যান্ডেলের আসলেই এমন প্রভাব আছে। এমলিন কিছুক্ষণ ভেবে বলল, আমি এটা মাত্র হাফ ডের জন্য ধার দিতে পারব। তাতে কি কোনো সমস্যা হবে? ক্লাইন তার মনের মধ্যে জমে থাকা ভয় আর আর্জিগুলো চেপে রাখল এবং দ্য ওয়ার্ল্ডকে উত্তর দিতে বাধ্য করল, কোনো সমস্যা নেই। মেন্টাল টেরর ক্যান্ডেল যদি কাজ করে তবে ক্লাইন 15 মিনিটেই সমস্যার সমাধান করতে পারবে। যদি কাজ না করে তবে দিনের পর দিন রেখে দিলেও কোনো লাভ হবে না। তাই ভাড়ার সময়কালটা খুব গুরুত্বপূর্ণ ছিল না। সে এমন শর্ত নিয়ে মোটেই মাথা ঘামাল না। এমলিন গুনে গুনে বলল, ভাড়ার ফি হিসেবে 300 পাউন্ড লাগবে আর লেমানোস ট্রাভেলস এর 5 পাতা বিয়ন্ডার পাওয়ার্স লাগবে। সে তার ঋণের অর্ধেকটা আউটসোর্স করার সিদ্ধান্ত নিল। 5 পাতা এই লোকটা কয় পাতা ব্যবহার করেছে ক্লাইন মনে মনে বিদ্রুপ করল, আর দ্য ওয়ার্ল্ডকে দিয়ে বলাল সেটা কোনো সমস্যা নয়। চুক্তি শেষ হওয়ার পর এমলিন দ্রুত বাস্তব জগতে ফিরে এল এবং হারভেস্ট চার্চ এর পাদ্রীদের বিশ্রাম কক্ষে ঢুকে পড়ল। বেদির পাশে দাঁড়িয়ে বিশপ উট্রাবস্কির কথা শেষ হওয়ার অপেক্ষা করার সময় এমলিন হঠাৎ দ্বিধায় পড়ে গেল। দ্য ওয়ার্ল্ডের সামনে আত্মবিশ্বাসের সাথে কথা বললেও বিশপকে আগে কখনো সে এমন কোনো জিনিস ধার দেওয়ার অনুরোধ করেনি। বিশপের প্রতিক্রিয়া কেমন হবে তা তার জানা ছিল না। দৃষ্টি ঘুরিয়ে এমলিন অজান্তেই ছোট প্রার্থনা কক্ষটা জরিপ করল। আমি ফাদারকে অনেক সাধারণ মানুষকে প্লেগ থেকে বাঁচাতে সাহায্য করেছি, যারা ভেষজ গাছপালা নিয়ে শিখতে চায় তাদের শিখিয়েছি। আমি এই এলাকায় আর্থ মাদারের বিশ্বাসকে বেশ ভালোভাবেই ছড়িয়েছি। তাহলে মেন্টাল টেরর ক্যান্ডেল হাফ ডের জন্য ধার নিতে অসুবিধা কোথায়? এমলিন তার চিবুক উঁচিয়ে বিশপ উট্রাবস্কির দিকে হাঁটল আর তাকে কথা বলার জন্য গলা পরিষ্কার করল। আমার এক বন্ধুর সাইকোলজিক্যাল সমস্যা আছে। আমি মেন্টাল টেরর ক্যান্ডেলটা ধার নিতে চাই। সে নিজের অবদানের কথা সরাসরি বলল না, কারণ তার অহংকার তাকে সেটা করতে বাধা দিচ্ছিল। উট্রাবস্কি যাজকের পোশাক পরা এমলিনের দিকে তাকালেন এবং উষ্ণ হাসি দিলেন। ঠিক আছে, এতটুকুই? এমলিন অবাক হয়ে গেল। বিশপ এত সহজে রাজি হবেন
তা সে ভাবতেই পারেনি। সে দ্রুত সেটা গ্রহণ না করে জিজ্ঞেস করল, আপনি কি ভয় পাচ্ছেন না যে আমি ক্যান্ডেলটা হারিয়ে ফেলব? উট্রভস্কি হাসিমুখে উত্তর দিলেন, প্রত্যেকের এবং প্রতিটি জিনিসের একটা শেষ আছে। তারা সবাই শেষ পর্যন্ত পৃথিবীতে ফিরে যাবে, মাটির নিচে পুঁতে রাখা হবে, আবার অঙ্কুরিত হবে, বড় হবে এবং ফুল ফুটবে, এক জীবনের পর অন্য জীবন। এটাই সব সত্তার ভাগ্য। যদি মেন্টাল টেরর ক্যান্ডেল হারিয়ে যায়, তবে এর মানে হল তার সাথে আমার সম্পর্কে শেষ হয়ে গেছে। আমাকে শুধু ভাগ্য আর মাদার আমার জন্য যা ঠিক করেছেন তার অপেক্ষায় থাকতে হবে। মেন্টাল টেরর ক্যান্ডেল হারাবে কি না সেটা ভাগ্যের ব্যাপার, কিন্তু তোমার হাতে আমার মরে যাওয়াটাও কি ভাগ্য? এমলিন কোনো প্রশ্ন না করে শুধু মনে মনে ভাবল। সে সেই অদ্ভুত ক্যান্ডেলটা হাফ জায়ান্ট বিশপের কাছ থেকে বুঝে নিল। এরপর সে তার বন্ধুর চিকিৎসার অজুহাত দেখিয়ে হারভেস্ট চার্চ থেকে বেরিয়ে এল। সে একটা সরাইখানা খুঁজে বের করল এবং ত্যাগের আচারটা সম্পন্ন করল। ধূসর কুয়াশার ওপরে ক্লাইন আবারও মেন্টাল টেরর ক্যান্ডেলটা হাতে পেল। মিস্টিক্যাল আইটেমটার অর্ধেকের বেশি পুড়ে গেছে এবং এর উপরিভাগ মানুষের চামড়ার মতো মনে হচ্ছিল। তাতে কিছু ছোট ছোট আঁচিলের মতো অংশও ছিল। ক্যান্ডেলের সলতেটা ছিল খুব ছোট এবং পুরোটা কালো রঙের। এটা সরু, ঘন আঁশের মতো প্যাটার্নে ঢাকা ছিল। ক্লাইন দেরি করল না, কারণ সে তার অন্য সত্তাকে বড় হওয়ার সুযোগ দিতে চাইল না। সে দুর্বল থাকার মধ্যেই সমস্যাটা পুরোপুরি সমাধান করতে চেয়েছিল, নয়তো তার জন্য অপেক্ষা করছিল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার নিশ্চিত পরিণতি। তাছাড়া ধূসর কুয়াশার ওপরের এই রহস্যময় জায়গাটা দুই সত্তার লড়াইয়ের নেতিবাচক প্রভাবগুলোকে পুরোপুরি আড়াল করতে পারে। ক্লাইন একটা দীর্ঘশ্বাস ফেলল এবং সি গড সেপ্টার ডাকার জন্য হাত বাড়াল। সে কোনো জ্যোতিষশাস্ত্রের সাহায্য নিল না, কারণ সে নিজেই নিশ্চিত ছিল না যে আমি বলতে কাকে বোঝানো হচ্ছে। ফলাফলের কোনো মানেই থাকত না। ক্লাইন আঙুল টোকা দিয়ে মেন্টাল টেরর ক্যান্ডেল জ্বালাল। পিচকালো সলতের ওপরে নীলচে স্পিরিচুয়ালিটির একটা শিখা নিঃশব্দে জ্বলতে শুরু করল, যা দানবের আবাসস্থলের মতো রাজপ্রাসাদটাকে আলোকিত করে তুলল। জানার আগেই পরিবেশটা বদলে গেল। ক্লাইনের চোখের সামনে একটা আলমারি, ডেস্ক, বাঙ্ক বেড এবং গ্যাস মিটার ফুটে উঠল। বাইরের জানালা দিয়ে লাল চাঁদনি ভেতরে আসছিল, যা প্রতিটা জিনিসকে এক চাদরে ঢেকে দিচ্ছিল। এটা সেই ফ্ল্যাট যেখানে মোরেটি পরিবার একসময় থাকত। এটা সেই জায়গা যেখানে ক্লাইন মোরেত্তি নিজেকে গুলি করে শেষ করে দিয়েছিল। সেই মুহূর্তে নিচের বাঙ্ক বেডে একটা অবয়ব বসেছিল। সে সি গড সেপ্টার ধরা ক্লাইনের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল। তার বৈশিষ্ট্যগুলো ছিল কালো চুল, বাদামি চোখ, রোগা শরীর, সাধারণ চেহারা এবং কিছুটা পণ্ডিতের মতো ভাব। সে ছিল আর একটা ক্লাইন। এই ক্লাইনের চেহারায় ক্রোধ ফুটে উঠল এবং সে বলল, তুমি আমার শরীর দখল করেছ আর এখন আমার আত্মাকে মুছে ফেলতে চাইছ? আমারই তো ক্লাইন মোরেত্তি হওয়ার কথা ছিল। তুমি ঘৃণ্য, নির্লজ্জ এক ট্রান্সমিগ্রেটর। তুমি এক পরজীবী। তাকে দেখে মনে হচ্ছিল সে এইমাত্র শক্তি অর্জন করেছে এবং বাইরের জগতের বস্তুগুলো ব্যবহার করতে পারছে না। ক্লাইন কোনো উত্তর না দিয়ে গম্ভীর মুখে তার দিকে এগিয়ে গেল। আরেকটা ক্লাইনের চেহারার ভঙ্গি বদলে গেল এবং তার চোখে মুখে ভয় দেখা দিল। সে শরীর গুটিয়ে কাঁপতে কাঁপতে আর্জি জানাল, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। তুমি আমার ভাই, আমার বোন এবং আমার জীবন কেড়ে নিয়েছ। এতেই কি যথেষ্ট নয়? আমি চুপচাপ তোমার শরীরের ভেতরেই থাকব, তোমাকে সমস্যা বিশ্লেষণে সাহায্য করব এবং পরামর্শ দেব। আমি নিশ্চিতভাবেই তোমার শরীরের ওপর নিয়ন্ত্রণের জন্য আর লড়াই করব না। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। ক্লাইন চুপচাপ দাঁড়িয়ে রইল এবং তার সি গড সেপ্টার ধরা ডান হাতটা ওপরে তুলল। সেই ক্লাইন কাঁদতে কাঁদতে ভয়ে ও রাগে চিৎকার করল, আমি শুধু তোমাকে মনে করিয়ে দিতে চেয়েছিলাম। আমি যদি তোমাকে মনে করিয়ে দিতে না চাইতাম, তবে কেন আমি নিজেকে প্রকাশ করতাম? আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। ক্লাইন তাকে চুপচাপ দেখল এবং সি গড সেপ্টারের মাথায় থাকা নীল পাথরগুলো একে একে জ্বলে উঠল। তড়িৎ চমকিয়ে উঠল এবং তা একটা ঝড়ের মতো ক্লাইনকে জড়িয়ে ধরল। তীক্ষ্ণ চিৎকারের মাঝে সেই অবয়বটা দ্রুত মিলিয়ে গেল, যখন একটা বজ্রপাত তার সমস্ত চিহ্ন মুছে ফেলল। আমার উপর যেমনটা প্রত্যাশা ছিল, আমি জানি আমার হৃদয়ের দুর্বল জায়গাগুলো কোথায় আর কোন ধরনের আর্জি সবচেয়ে কার্যকর হয়। যাই হোক, আমি জানি আমি কে। আমি ঝো মিংরুই, যে ক্লাইনের স্মৃতি আর আবেগের সাথে মিশে গেছি। আমি যদি তোমাকে যেতে দিতাম, তবে তার মানে হতো দুজনকে আলাদা করা, এটা স্বীকার করে নেওয়া যে তারা একে অপরের বিরোধী। তাহলে বাস্তব জগতে ফেরার সাথে সাথেই আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতাম। ক্লাইন রাজদণ্ডটা নামাল এবং চোখ বন্ধ করে নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর সে তার চেতনা পুরোপুরি বজায় রেখে সেই মনোজগৎ থেকে বেরিয়ে এল।